রংচটা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে বেশ বিরক্তির সঙ্গে বলে উঠল উর্মি, আমায় এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো, না হলে কিন্তু আমি একাই চলে যাব। আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। কথাটা বলে অন্তত 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেও কোনো উত্তর পেল না উর্মি। কাল থেকে এই একই কথা শুনে শুনে যে ওর মা বেশ বিরক্ত সেটা উর্মি ভালোই বুঝতে পারছে। চিৎকার করে নিজের চাহিদাটা আরও একবার জানিয়ে নিজের ঘরে চলে এলো উর্মি। পুরোপুরি নিজের ঘর বললেও ভুল বলা হবে। এই ঘরেই ওর বাবা মায়ের যাবতীয় জিনিসপত্র রাখা। আসলে ঘর তো এই একটাই, আর পাশের এইটা রান্নাঘর হিসেবে ব্যবহার করার জন্য একটু বড় বলেই উর্মির বাবা মা আজ থেকে ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। উর্মির ঘরে 3 জনের থাকার যথেষ্ট জায়গা থাকতেও মেয়ের সুবিধার জন্য এইটুকু ওনারা মানিয়ে নিচ্ছেন। কাল রাতে উর্মি সারা রাত টেবিলে মাথা রেখে ঘুমিয়েছে। বাবা মায়ের সাথে রুম শেয়ার করতেও নারাজ। তবুও মেয়েকে খুশি করা গেল না। এখানে এসে থেকে একই কথা আওড়ে যাচ্ছে মেয়ে উর্মি। নিজের ঘরে ঢুকেই আরও একবার চারিদিকে চোখটা বুলিয়ে নিল উর্মি। টিনের চালের ঘরটার সারা দেওয়ালে ড্যাম্প ধরা, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। ঘরের একটা মাত্র জানলাটা দিয়ে আলো বাতাস কিছুই আসে না ভালো মতো। দিনের বেলাতেও ঘরটা কেমন অন্ধকার। শুধু তাই নয়, জরাজীর্ণ বাথরুমটা আবার নিচের তলায়। এই বাড়িতে টানা 11টা মাস থাকতে হবে উর্মিকে। ইচ্ছে করছে এখনই বাড়িটা ছেড়ে পালিয়ে যাক। এরই মধ্যে ঘরের দরজা দিয়ে বাবাকে ঢুকতে দেখে চিৎকার করে উঠল উর্মি। তারপর রেগে বাবাকে বলল, কতবার বলেছি আমার ঘরে এরম হুটহাট ঢুকবে না। উর্মির বাবা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই দড়াম করে দরজাটা বন্ধ করে দিল উর্মি। কলেজে ওঠার পর থেকেই উর্মি বড্ড বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। প্রায়ই রাত করে বাড়ি ফেরে। কিছু জিজ্ঞেস করলে শুধু চিৎকার আর খারাপ ব্যবহার পেতে হয় উর্মির মা বাবাকে। বকাঝকা করেও কোনো লাভ হয়নি। গরিব বাবা মায়ের মেয়ে হয়ে জন্মানোটাকেও দুর্ভাগ্য বলে মনে করে। উর্মির বাবা মায়ের গোদের ওপর বিস্ফোরাটা তখন হলো যখন অনেক খুঁজেও একটা ভালো বাড়ি জোগাড় করতে পারলেন না উর্মির বাবা। এর আগের বাড়িটা এক প্রকার কপাল জোরে পাওয়া গেছিল বলতে গেলে। ওই কটা টাকার মাইনেতে বাড়ি ভাড়া দিয়ে একটা সংসার টানতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় উর্মির বাবা মা দুজনকেই। কিন্তু বাড়িটা ওনাদের ছেড়ে দিতেই হলো। নতুন বাড়ি দেখতে এসেই আতঙ্কে ছিলেন উর্মির বাবা। উনি নিশ্চিত বুঝেছিলেন মেয়ে কিছুতেই রাজি হবে না এই বাড়িতে থাকতে। কিন্তু আর তো কোনো উপায়ও নেই এই মুহূর্তে। তবুও মাত্র 11টা মাস যে দেখতে দেখতে কেটে যাবে এই বলেই মনকে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু এই বাড়িতে এসে থেকে মেয়ের ব্যবহার ওনাদের সাথে মেয়ের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শাসন করতেও এখন ভয় করে ওনাদের। মুখ বুজে সবটা সহ্য করছেন তাই। মেয়েকে অন্যান্য বাবা মায়ের মতো সবকিছু দিয়ে খুশি করতে না পারার অপরাধবোধও কিছুটা দায়ী ওর এই ব্যবহার সহ্য করার পেছনে। দরজাটা বন্ধ করে খাটের ওপর এসে শুলো উর্মি। আগের বাড়িতে অনেক ছোটবেলা থেকেই থেকেছে উর্মি। বলতে গেলে তার আগের কথা উর্মির মনেই পড়ে না। বাবা বলেছিল এরপর একটা সুন্দর ফ্ল্যাটে গিয়ে উঠবে। কিন্তু নিয়ে এলো এই বাড়িতে। বাড়িটা বাইরে থেকে দেখতেও কি বিচ্ছিরি। দেখে মনেই হয় না এই বাড়ির ভেতর মানুষ থাকতে পারে। সরু এদো একটা গলির ভেতর 4তলা এই বাড়ি। বাড়ির একতলাটায় নাকি কোনোকালে জুতোর কারখানা ছিল। এখন সেখানে তালা। দিনের বেলাতেও অন্ধকারে ডুবে থাকা সিঁড়িটা তালা বন্ধ কারখানাটার পাশ দিয়ে দোতলায় উঠে এসেছে। প্রচুর ভাঙাচোরা টব আর শুকনো ঝোপের দরুন দোতলাটাও বেশ অন্ধকারাচ্ছন্ন। দোতলার ঘরগুলোর সব কটাই বহুদিন বন্ধ। ওগুলো নাকি একসময় ভাড়া দেওয়া হতো। তারপর কি একটা কারণে দোতলাটা আর ভাড়া দেওয়া হয় না। বাড়ির 3তলায় এলে একটু হাফ ছেড়ে বাঁচা যায়। এই জায়গাটা একটু খোলামেলা। 3তলা বাড়িওয়ালার বাসস্থান। তবে বাড়িওয়ালা অন্যত্র থাকেন, এখানে একেবারেই আসেন না। 4তলায় ছাদ। ছাদের ওপরের ঘরগুলোতেই একমাত্র মানুষের বসবাস এই বাড়িতে। তবে সবকটা ঘর নিয়ে এতদিন একটাই বড় পরিবার থাকত ছাদের ওপর। পরিবারটি উঠে যাওয়ার পর ওই উর্মিরা এসেছে। বাকি ঘরগুলোতে এখনও ভাড়াটে আসেনি। তাই এখন সারা বাড়িতে কেবল উর্মিদের এই একটি পরিবার। বিছানায় শুয়ে উর্মি অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছিল। এই রকম একটা বাড়িতে কিভাবে উর্মি ওর বন্ধুদের নিয়ে আসবে। ওর বন্ধুরা যেমন বাড়িতে থাকে তা দেখার পর আগের বাড়িতেই ওদের ডাকতে ওর লজ্জা করত। উর্মি বলেছিল ওর বন্ধুদের ওরা নতুন ফ্ল্যাটে শিফট করলে একটা বড় পার্টি থ্রো করবে। এবার বন্ধুদের কি বলবে ও?
এই ভাড়া বাড়িটাই মরে গেলেও উর্মি বন্ধুদের আনতে পারবে না। হঠাৎ দরজায় টোকা শুনে উঠে বসল উর্মি। দরজার বাইরে মা খাবার থালা নিয়ে দাঁড়িয়ে। সারাদিন রাগ করে কিছুই খায়নি মেয়েটা। আবারও ২-৪ কথা শুনিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল উর্মি। সবকিছুই অসহ্য লাগছে উর্মির। জানলাটা দিয়ে একটু একটু হাওয়া আসছে। ব্যাগ থেকে হেডফোনটা বার করে কানে লাগিয়ে ঘরের আলো নিভিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালো উর্মি। 11:30 বাজে। জানলা দিয়ে বাড়ির সামনের গলিটা দেখা যায়। স্ট্রিট লাইটের নিচে একটা বিড়ালকে দেখতে পেল উর্মি। হেঁটে গলি ধরে সোজা বেরিয়ে যেতে যেতে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। জানলার বাইরে সামনের বাড়িটার অন্ধকার দেওয়ালে এসে পড়া আলোটা হঠাৎ ঝুপ করে নিভে যেতেই উর্মি নিশ্চিন্ত, বাবা মা আলো নিভিয়ে দিয়েছে, এবার ওরা ঘুমিয়ে পড়বে। আরও কিছুক্ষণ জানলার পাশেই দাঁড়িয়ে থেকে এবার হেডফোন আর মোবাইলটা টেবিলের ওপর রাখল উর্মি। তারপর ব্যাগ থেকে সিগারেটটা বার করে জ্বালিয়ে জানলার ধারে ফিরে এলো। মনে মনে কি যেন গভীর চিন্তায় ডুবে গেল। তারপর সিগারেটটা শেষ করে উর্মি বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে উর্মি। ঠান্ডাটা হঠাৎই কেমন বেড়ে গেল মনে হচ্ছে। প্রচণ্ড শীত করছে। জানলাটা এবার বন্ধ না করলেই নয়। জানলার পাল্লাটা ধরে টানতে গিয়েই ক্যাচ করে একটা শব্দ হলো। বাড়িটার দরজা জানলা সবই জরাজীর্ণ, এমন আওয়াজ হয়। নিস্তব্ধ ঘরটাতে শব্দটা হঠাৎই যেন চিৎকার করে উঠল। খানিক চমকে উঠেছিল উর্মি। খানিকটা ধাতস্থ হয়ে জানলাটা পুরোপুরি বন্ধ করে পেছনে ফিরতেই বুকটা ধড়াস করে উঠল। জিনিসপত্রে ঠাসা অন্ধকার ঘরটায় টিনের চালের ফাঁকফোকর দিয়ে চাঁদের আলো এসে পড়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে যেন কারা বসে আছে ওর সামনে। এক দৃষ্টিতে চেয়ে রইল উর্মি সেই দিকে। কয়েক মুহূর্ত কেটে গেল। উর্মি একভাবে দাঁড়িয়ে, একদিকে চেয়ে। হঠাৎই ও দরজাটা খুলে বেরিয়ে এলো ছাদের ওপর। চারিদিকে এখন অস্বাভাবিক নিস্তব্ধতা। চাঁদের আলো বেছানো ছাদের মেঝেতে গাছের পাতাগুলো আলোছায়ার নকশা এঁকে দিয়েছে। উর্মির এগিয়ে গেল কার্নিশের দিকে। কার্নিশের ওপর হাত রাখতেই শরীরটা শিরশির করে উঠল। শ্যাওলা ধরা কার্নিশটা ভেজা ভেজা, অসম্ভব ঠান্ডা। হাতটা সরিয়ে নিল ও। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে পেছনে ফিরে দাঁড়ালো উর্মি। দেখতে লাগলো নিজের ঘরটা, মা বাবার ঘরটা আর পাশের তালা বন্ধ ঘরগুলো। এরপর এই ঘরগুলোর পাশ দিয়ে হাঁটতে লাগলো উর্মি। থামল সিঁড়ির কাছে এসে। দেওয়ালের ছায়ায় সিঁড়ির অনেকটা ঢেকে গেছে। বাকিটা ঝলমল করছে জ্যোৎস্নায়। দারুণ মায়াবী লাগছে দেখতে। সিঁড়ি ধরে নেমে এলো উর্মি নিচে। এখানেই ওদের, মানে ওপরের ভাড়াটিয়াদের ব্যবহারের বাথরুমটা। বাথরুমটার পাশে অনেকটা খোলামেলা জায়গা। এটা অনেকটা ছোট একটা ছাদের মতোই। বাড়িওয়ালার জন্য সংরক্ষিত তালাবন্ধ গ্রিলের দরজার পাশ দিয়ে হঠাৎই গাঢ় অন্ধকার নেমে গেছে নিচের দিকে। উর্মি নেমে এলো ধীরে ধীরে দোতলায়। অন্ধকার, খুব অন্ধকার। আন্দাজে এগিয়ে চলল উর্মি। মাঝে মাঝে এটা সেটায় পা লেগে যাচ্ছে। হঠাৎই খুব জোরে একটা হোঁচট খেল উর্মি। পড়ে গেল মেঝেতে। মেঝেটা ঠান্ডা, খুব ঠান্ডা, ঠিক যেন বরফের মতো। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটায় হুড়মুড় করে উঠে বসল উর্মি। এখনও ওর শরীরটা থরথর করে কাঁপছে। সামনে মাকে বসে থাকতে দেখেই কেঁদে উঠল। আজ ৩ দিন ধরে ও এমনটাই করছে। এতদিন ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব না দিলেও আজকের ঘটনার পর বেশ চিন্তিত হয়ে পড়েছেন উর্মির মা। সোমবার সকালে এই বাড়িতে এসেছেন ওনারা। বুধবার রাত থেকেই ঘটনাগুলোর সূত্রপাত। হঠাৎই মাঝরাতে ওনাদের ঘরের দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করে উর্মি। উর্মি নাকি বাথরুমের পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তারপর থেকে দিনের বেলাতেও নাকি সবসময় কাউকে দেখতে পায়। সেদিন থেকে উর্মির মা উর্মির সাথেই ঘুমাচ্ছেন রাতে। কিন্তু মায়ের সামনেও উর্মি কান্নাকাটি করে, ও নাকি কাউকে দেখতে পায়। কাল মাঝরাতে হঠাৎ নিজের পাশে মেয়ের অনুপস্থিতি টের পেয়ে নিচে নেমে আসেন উর্মির মা। বাথরুমে না পেয়ে অন্ধকার দোতলায় খুঁজতে এসে মেয়ের অজ্ঞান দেহটাকে পড়ে থাকতে দেখেন উনি। এখন উর্মির মায়েরও দৃঢ় বিশ্বাস যে উর্মি এতদিন যা বলেছে তা ওর মনের ভুল নয়। উনি নিজের চোখে দেখেছেন রাতের অন্ধকারে দোতলাটা কি অস্বাভাবিক, কি ভয়ঙ্কর দেখায়। পুরো বাড়িটাতেই কেমন গা ছমছম করে। উর্মিকে এবার জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন ওর মা কালকে রাতে ও দোতলায় কেন গেছিল। ওকে কেউ হাতছানি দিয়ে ডাকছিল, হারিয়ে ফেলেছিল উর্মি নিজের ওপর নিয়ন্ত্রণ। নেমে গেছিল ওই অন্ধকার সিঁড়ি দিয়ে দোতলায়। আর তারপরই একটা মেয়ে, অন্ধকারেও পরিষ্কার বুঝতে পেরেছে উর্মি। একটা মেয়ে,
খোলা চুলে ঢাকা মুখটা নিয়ে এগিয়ে এসেছিল ওর দিকে। তারপরই ঠান্ডা হাত দুটো দিয়ে ওর গলাটা টিপে ধরে। চিৎকার টুকুও করতে পারেনি উর্মি। মেয়েকে আবার জড়িয়ে ধরেন ওর মা। হঠাৎই উর্মির বাবা ঘরে ঢুকতেই লাফিয়ে বিছানা থেকে নেমে জিজ্ঞেস করেন বারবার, ফোনে পাওয়া গেছে কিনা। উর্মির বাবা জানান বাড়ির মালিক ফোন ধরেছিলেন। এই বাড়ি অনেক পুরনো। বাড়িওয়ালার বাবার আমলে প্রচুর ভাড়াটেতে গমগম করত বাড়িটা। দোতলার কয়েকটা ঘর ছেলেদের মেস হিসেবেও ব্যবহৃত হতো। তবে বাড়িটার বয়স বাড়ার সাথে সামঞ্জস্য রেখে এই বাড়ির যত্ন করেননি ওনার বাবা। ধীরে ধীরে ভাড়াটে কমতে থাকে। ওনার বাবা মারা যাওয়ার পরপরই এই বাড়ি মোটামুটি খালি হয়ে গেছে। এখনকার বাড়িওয়ালা কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। আরও অনেক প্রপার্টির মালিক উনি। এই বাড়িটা নিয়ে বিশেষ মাথা ব্যথাও নেই ওনার। শুধু ছাদের ওপরের ঘরগুলোতে অনেক পুরনো সেই পরিবারটা থাকত। টাকা জমাচ্ছিল, এখন বাড়ি করে উঠে গেছে। উর্মির বাবা নিজে থেকেই বাড়িটাই থাকতে চেয়েছিলেন বলে ওনাদের দেওয়া হয়েছে, তাও 11 মাসের এগ্রিমেন্ট। উর্মির বাবার কাকুতি মিনতি দেখেই ভাড়া দিয়েছিলেন বাড়িটা, না হলে ওনাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো যে। কিন্তু বাড়িওয়ালা ওনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বাড়ি পুরনো হলেও কোনো ভূতের উপদ্রবের কথা কোনোদিনও শোনা যায়নি। আর দোতলার ঘরগুলো জীর্ণ অবস্থার জন্য বসবাসের অনুপযোগী, সেই জন্যই তালা বন্ধ। স্ত্রী আর মেয়েকে ভালো করে এই কথা বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন উর্মির বাবা। মেয়ের কান্নাকাটিতে উর্মির মা ও খুব ভেঙে পড়েছেন। কিছুই শুনতে চাইছেন না। পরদিন উর্মির বাবাও চিন্তিত হয়ে পড়লেন। কাল মাঝরাতে উর্মি ওর মায়ের গলা টিপে ধরেছিল। তারপরই উর্মি অজ্ঞান হয়ে যায়। আজ সকালে 3 তলার সিঁড়ির কাছে একটা মা সহ 3টে বিড়াল বাচ্চার ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে। ডাক্তার দেখানো হয়েছে উর্মিকে। ডাক্তার বিশেষ কিছুই বলেনি, কেবল 2টো ওষুধ লিখে ছেড়ে দিয়েছে। উর্মির মা কাকুতি মিনতি করতে লাগলেন ওর বাবার কাছে, খুব শিগগিরই যেন উনি অন্য বাড়ির ব্যবস্থা করেন। এই ভুতুড়ে বাড়িতে উনি মেয়েকে নিয়ে আর থাকতে চান না। উনি নিশ্চিত বাড়িওয়ালা সত্যি কথা বলছেন না, কিছু একটা উনি লুকিয়েছেন। উর্মির মুখটার দিকে তাকিয়ে হাউহাউ করে কেঁদে উঠলেন উর্মির মা। ভীষণ অসহায় হয়ে পড়েছেন উর্মির বাবা। ওই কটা টাকার একটা চাকরি ছিল যা দিয়ে উনি ওনার মেয়েকে খুশি করতে পারেননি। সেই চাকরিটাও যে এভাবে চলে যাবে কে জানত। একটা ফ্ল্যাট কেনার বড় ইচ্ছে ছিল উর্মির বাবার, কিন্তু ফ্ল্যাট তো কোন ছাড়, এখন রোজগার খাওয়াটাও কদিন জুটবে তার কোনো নিশ্চয়তা নেই। উর্মি বড় হয়েছে, বাবার পরিস্থিতি সবটাই জানে ও, তবুও প্রতিদিন ওর হাতখরচের পরিমাণ বেড়েই চলেছে। টাকা না পেলে কেমন হিংস্র হয়ে ওঠে মেয়েটা। মেয়ের ব্যবহারে চোখে জল আসে ওনার। আর এখন আবারও ওনার চোখে জল চলে এলো মেয়ের অসহায় মুখটার দিকে চেয়ে। প্রচণ্ড ভয় পেয়েছে মেয়েটা। একটা ভালো ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, কিন্তু এত টাকা কোথায়? আর এত তাড়াতাড়ি আরও একটা বাড়ি বা কিভাবে জোগাড় করবেন উনি? এই বাড়িটাই তো অনেক কষ্ট করে পাওয়া। এত কম ভাড়ায় আর বাড়ি পাওয়া তো অসম্ভব। অবশেষে উর্মির মা ওনাকে শেষ পথটাই বেছে নিতে অনুরোধ করলেন। নিমরাজি হয়েও বাধ্য হয়েই উর্মির বাবাকে মেয়ের ভবিষ্যতের জন্য জমানো টাকা কটায় হাত দিতে হলো। তারপর বাড়ি ছাড়ার প্রস্তুতি নিল। গাড়ি থেকে জিনিসপত্র সব নামানো হয়ে গেছে। 6তলা বিল্ডিংটার সামনে এসে দাঁড়ালো উর্মি। 4তলার ডানদিকের ফ্ল্যাটটা ওদের। নতুন বিল্ডিংটার এই ফ্ল্যাটের মালিক বিদেশ চলে যাচ্ছেন, তাই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বর্তমান পরিস্থিতি সামাল দিতে ভবিষ্যতের চিন্তা আপাতত দূর করতেই হলো উর্মির বাবা মাকে। নতুন রং করা ঝা চকচকে ঘরগুলো দেখে উর্মির 2 চোখ চিকচিক করে উঠল। উর্মি ওর পছন্দ মতো ঘরটা বেছে নিল। 3 মাস কেটে গেছে। এই ফ্ল্যাটে এসে থেকেই উর্মির সব ভয় উধাও হয়ে গেছে। শুধু তাই নয়, এখন মাঝে মাঝেই রাত অবধি উর্মি ওর বন্ধুবান্ধবদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে কিসব জানি করে। উর্মির বাবা এখনও রোজ কাজের খোঁজে বেরোন, আর ওর মা রাস্তার মোড়ে ঠেলা গাড়িতে একটা রুটির দোকান দিয়েছেন। এইভাবে আর টানতে পারছেন না ওনারা। মেয়ের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সেদিন অনেক রাত্রে দোকান গুছিয়ে ওর বাবা মা বাড়ি ফিরলে ঢুলু ঢুলু চোখ নিয়ে উর্মি 2000 টাকা চেয়ে বসে ওর বাবার কাছে। টাকা না পেতে বাবার গায়ে হাত তুলতেও পিছুপা হয়নি উর্মি। 1000 টাকা আদায় করে নিজের ঘরে এসে দরজা দিয়ে দিয়েছিল উর্মি। বাবা মায়ের কান্নার আওয়াজ কানে এসে পৌঁছয়নি উর্মির। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে উর্মি সেদিন। উর্মির ঘুম সেদিন ভেঙেছিল। মাথাটা তখনও ঝিমঝিম করছে।
চোখ মেলে তাকালেও আবছা ঠেকল চারিদিক। উর্মির হাতের মুঠোয় তখনও 1000 টাকার নোটটা গোজা। বিছানায় বসে ঢুলছিল ও আরও কিছুক্ষণ। হঠাৎই যেন নেশাটা একেবারে কেটে গেল। এই গরমকালে ওর হঠাৎ এত শীত করছে কেন? আশেপাশে তাকিয়ে দেখল, অন্ধকার। আর তার মাঝে কোথা দিয়ে যেন একটু একটু আলো এসে পড়েছে। চোখটা ভালো করে রগড়ে নিয়ে উঠে বসল উর্মি। ভয় কেঁপে উঠল ওর সারা শরীর। কারা যেন বসে আছে ওর সামনে। কে ওখানে? বলে কয়েকবার কাপা গলায় ডেকে উঠল উর্মি। উত্তর না পেয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকে। গলা শুকিয়ে এলো ওর। কি দেখছে ও এটা? এগুলো তো ওর বাবা মায়ের ঘরে থাকার কথা। ওর ঘরে এগুলো কি করে এলো? হঠাৎই ক্যাচ করে একটা আওয়াজ হয়ে ঠান্ডা হাওয়ার একটা স্রোত এসে ধাক্কা মারল উর্মিকে। উর্মি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা হতে পারে না, কিছুতেই পারে না। এটা তো সেই দরজাটা। তারপর দরজাটা খুলে গেছে। ও কোথায় এখন? বিস্ফারিত চোখ দিয়ে দরজার বাইরের সেই জ্যোৎস্না বেছানো ছাদের দিকে তাকিয়ে আছে উর্মি। মেঝেতে গাছের পাতার ছায়াগুলো হাওয়ার সাথে সাথে দুলছে। হঠাৎই কাকে যেন দেখতে পেল উর্মি। ওকে যেন দুহাত বাড়িয়ে ডাকছে। ঠিক যেমনটা হয়েছিল সেই রাতে, উর্মির বানানো গল্পটায়। উর্মি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। এগিয়ে গেল তাকে অনুসরণ করে। দোতলায় আসার পর হুঁশ ফিরল উর্মির। অন্ধকার ওকে গিলে খেতে আসছে। দৌড়ে পালাতে গিয়ে কিসে জানি ধাক্কা খেয়ে পড়ে গেল উর্মি। উর্মি জানে ওটা একটা ইটের টুকরো। দোতলার ভাঙাচোরা টবগুলোর পাশেই পড়ে থাকা সেই বড় ইটের টুকরোটা। এইভাবেই তো উর্মি সেদিনও পড়ে গেছিল ওইটায় হোঁচট খেয়ে। তবে সেদিন ওর ভয় করেনি। সেদিন ও উঠে দাঁড়িয়েছিল। তারপর বাড়িটার ভাঙাচোরা অবস্থার সুযোগ নিয়ে বানিয়েছিল গল্পটা। দিনের পর দিন নাটক করেছে ও। বোকা বানিয়েছে ওর বাবা মাকে। হঠাৎই একটা তীক্ষ্ণ আওয়াজ এসে কানে লাগল। আওয়াজটা আসছে তিনতলার সিঁড়ির কাছ থেকে। কোনো সন্দেহ নেই ওটা বিড়ালের ডাক। ঠিক যেখানে ঘুমন্ত বিড়ালগুলোকে পেনে রাছড়ে শেষ করে দিয়েছিল ও একদিন। দরদর করে ঘামছে উর্মি। আজও ও ওঠার চেষ্টা করল। কিন্তু উঠতে গিয়েই চোখে পড়ল মেয়েটাকে। মাথায় খোলা চুল, ঠিক সেদিনের মতো। উর্মি জানে এবার কি হতে চলেছে। প্রাণপণে ওঠার চেষ্টা করল, কিন্তু ও পারছে না। হাত দুটো ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। আরও 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 এগিয়ে আসছে। চেপে ধরল ঠান্ডা হাত দুটো উর্মির গলা। চিৎকার করতে পারল না উর্মি। কিন্তু কিন্তু মেয়েটার মুখটা যে ওর বড় চেনা। সেদিন উর্মি মেয়েটার মুখ দেখতে পায়নি। হয়তো গল্পে সেদিন অতটা প্রয়োজন ছিল না। কিন্তু আজও দেখতে পেল। একেবারে পরিষ্কার। উর্মির গলা চেপে ধরেছে আর একটা উর্মি। হুবহু এক। ও আর পারছে না। দম বন্ধ হয়ে আসছে। উর্মি মেরে ফেলছে উর্মিকে। গলা টিপে উর্মি মেরে ফেলল। উর্মিকে মেরে ফেলল। বড় রাস্তার মোড়ে উর্মির মায়ের তৈরি রুটির দোকানটা এখন বেশ রমরমিয়ে চলছে। এখন আর সেই ঠেলা গাড়ি নেই। একটা ছোটখাটো ফাস্টফুড শপে পরিণত হয়েছে দোকানটা। রুটিসহ আরও নানা রকম খাবার তৈরি হয় এই দোকানে। দম্পতিটি দ্বারা চালিত এই দোকানের নাম উর্মি ফাস্টফুড সেন্টার। থানা পুলিশ করেও মেয়েকে আর খুঁজে পাননি ওনারা। ওই বাড়িটাতেও খোঁজা হয়েছিল কিন্তু সেখানেও পাওয়া যায়নি। অনেক খোঁজ খবর নিয়ে ওনারা এটাও জানতে পেরেছেন ওই বাড়ি সম্পর্কে বাড়িওয়ালা সেদিন কোনো মিথ্যে কথা বলেননি। ওই বাড়িটার জায়গায় এখন ফ্ল্যাট বাড়ি উঠে গেছে। ওনারা ধরেই নিয়েছেন মেয়ে আর বেঁচে নেই। দুঃখ কষ্ট অতিক্রম করে মেয়েকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে গেছেন ওনারা। কিন্তু ওনারা জানেন না উর্মি এখনও আছে। ওই বাড়িটাও এখনও আছে, শুধু বাস্তব জগৎ থেকে ওদের অস্তিত্ব মুছে গেছে। ওই বাড়ির ভেতর এখনও ও প্রায়শ্চিত্ত করে চলেছে। প্রতিদিন ও নিজেই নিজেকে গলা টিপে মারে। আবার চোখ মেলে তাকায়, ভয় পায়, কাঁদে, চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না ওর কান্না। কাঁদতে কাঁদতে আবার পালাতে যায়। আর তখনই দুটো ঠান্ডা হাত ওর গলা টিপে ধরে। শুধু ওই বাড়িতেই নয়, আরও কত বাড়িতে কত উর্মি নিজের গলা টিপে নিজেকেই খুন করছে রোজ। এই উর্মিদের আমি দ্রুত আরোগ্য কামনা করি। সমাপ্ত।